একটি প্রাণের দাম এক বোতল মদ। চট্টগ্রামে ইসকনের যে হোতা চিন্ময়কে অ্যারেস্ট করার পরে আদালতে অ্যাডভোকেটকে যে হত্যা করেছে তার নাম চন্দন। সে একজন সুইপারের ছেলে, তাকে ধরা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। চন্দন পুলিশের কাছে স্বীকার করেছে যে তাকে কেউ একজন এক বোতল মদ এনে খাইয়ে দিয়েছে এবং বলেছে অ্যাডভোকেটকে মারতে। চন্দন তাই করলো। মানে কত বড় পরিকল্পনা হইলে একজন খুনি ধরা পড়ার পরে কি বলতে হবে সেটিও জানে। তাকে কে মদ খাওয়াইছে এবং কে তাকে খুন করতে বলছে তাকে সে চেনে না। বাহ, কি পরিকল্পনা! ফ্যাসিস্ট সরকার, গত ফ্যাসিস্ট সরকার যত পরিকল্পনা করেছে সব ভেস্তে গেছে। সব একটার পর একটা পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, আর ওইদিকে উন্মাদ হয়ে উঠছে একজন। তার উন্মাদনা কেউ থামাইতেই পারতেছে না। আর সে উন্মাদনার বলি হচ্ছে বাংলার নিরীহ মানুষ। ছাত্র আন্দোলনে তো তার উন্মাদনায় হাজার হাজার নিরীহ মানুষ খুন হয়েছেই, পালিয়ে যাবার পরেও দেশের বাইরে থেকেও সে বাংলাদেশের জনগণ হত্যা করছে। আরে ভাই, আপনি যদি এত ভালোই হবেন, আপনি যদি এত ভালো মানুষই হবেন, তাহলে আপনি এখনো কোনো বিবৃতি দিচ্ছেন না কেন? এখনো কেন বলছেন না যে এই ব্যাপারে আপনার কোনো হাত নাই? আপনি এখনো কেন বলছেন না যে বাংলাদেশের যদিও হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না? আপনারা কই? আপনার তো বাংলাদেশের হিন্দুদের প্রতি, বাংলাদেশের আপনার ফেলে যাওয়া নেতা কর্মীদের প্রতি কোনো ভাষণ তো নাই। বরঞ্চ আপনি এই দেশের নেতা কর্মীদেরকে ফোন দিয়ে উস্কায় দিচ্ছেন। পুনরায় ক্ষমতা দখলের নেশায় ইউনূস সরকারকে অচল করে দেওয়ার একটার পর একটা পরিকল্পনা। সাংস্কৃতিক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে, মানে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ঘরে ঘরে সে ইমপ্ল্যান্ট করছে তার গুপ্তচর, এবং বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার মানুষ এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা করতেছে। এই যে চন্দন যে বলল যে আমাকে এক বোতল মদ খাওয়াইছে আর আমি খুন করেছি, আমি ওই লোকটা চিনি না, হেলমেটটা কেন পড়ছিল চন্দন? হেলমেটের সাথে কি কোনো কিছুর কানেকশন খুঁজে পান? তাকে নাহলে মদ খাই দিছে, সে মদ খাইছে, সে খুন করছে, ঠিক আছে, সে হেলমেটটা কেন পড়লো? এই হেলমেটের বুদ্ধিটা কাদের? হেলমেট বাহিনী কে, কারা? এই হেলমেট বাহিনী কাদের পৃষ্ঠপোষক বলেন তো? অপরাধী অপরাধ করার সময় একটা না একটা ক্লু ফেলেই যায়, একটা না একটা ক্লু ফেলেই যায়। এখন নিশ্চয় ওনারা বলবে যে হেলমেটটা উনি পরেছে যাতে অন্যায়টা আমাদের উপরে চাপিয়ে দেওয়া যায়, অথবা এখন উনি বলবে এটাও একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা ইউনূস সরকারই করছে। ইউনূস সরকার এটা কইরা, হেলমেট পরায় এটা কইরা ওকে একটা ধরার নাটক সাজাইছে যাতে আওয়ামী লীগকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে। মানে মানুষ এ ধরনের কথা বলবে, দেখবেন কদিন পরে। বুড়া হয়েছে না, বিমূর্তিতে ধরছে। বুড়ো বয়সে যে বিমূর্তিতে ধরে, এটা তার একটা এক্সাম্পল। কাজের কাজ যেটা হয়েছে, বাংলাদেশের সমস্ত ধর্মীয় মানুষরা একত্রিত হয়ে গেছে। ধর্ম বর্ণ শেষে সবাই এখন নিজেরা এক ছাতার তলে চলে আসে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে তাদের সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা এখন প্রস্তুত। এখন কি করবে? একটার পর একটা কৌশল তাদের ব্যর্থ হলো। মব জাস্টিস, তারপরে এই দাবি দাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় হট্টগোল করা, তারপরে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ইস্যু, এরকম ছোট ছোট আরো অনেকগুলো আছে। যে সচিবালয়ে ঘেরাও করা, তারপর সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপরাধ করা। এখন শুরু হয়েছে আবার ছাত্রদল পরিচয় দিয়ে অপরাধ করা। গতকালকে মানে বৃহস্পতিবারে কাপ্তান বাজারে ছাত্র দলের পরিচয় দিয়ে যুব এক ছেলে এক ব্যবসায়ীকে খুন করেছে ছুরি দিয়ে কুপিয়ে, এবং সিসি ক্যামেরার ফুটেজে তার চেহারা পরিষ্কার। ওদিকে ছাত্র দলের বিবৃতিও আছে যে নতুন কোনো কমিটি হয় নাই। তার মানে যদি ছাত্র দলের বিবৃতি সঠিক হয়ে থাকে, নতুন কোনো কমিটি যদি না হয়ে থাকে, তাহলে সে
ছাত্র দলের নাম ভাঙিয়ে একটা অরাজকতা করার চেষ্টা করছে, যেখানে তারেক রহমান নিজেই বারবার ভিডিওর সামনে এসে বলছে যে ছাত্র দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার চাঁদাবাজি করা যাবে না, কোন প্রকার আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ সরকার যা যা করছে তার কোনো কিছুই ছাত্র দলের নাম ভাঙিয়ে করা যাবে না, যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এত একবারে সেন্ট্রাল থেকে এত বড় একটা স্ট্রং মেসেজ আসার পরেও ছাত্র দলের তৃণমূল পর্যায়ে এরকম একটা ঘটনা ঘটবে, এটা তো একটা অস্বাভাবিক ঘটনা না? জানি না, প্রশাসন এটার তদন্ত করবে, তদন্ত করে আসল ঘটনাটা বেরিয়ে আসবে। কিন্তু একটা মানুষের প্রাণ কখনো একটা মদের বোতল হতে পারে, এরকম ন্যাক্কারজনক চিন্তা ভাবনায় তারা নিমগ্ন আছে, এটা ভাবতেই না খারাপ লাগছে। আপনারই তো দেশ, এই দেশের হাওয়া বাতাস মাটি পানি সব তো আপনি খাইছেন, আপনি নেমোখারামি কেন করছেন? এত বড় নেমোখারামি কেন করতেছেন? 15টা বছর দেশটাকে খাইছেন, চুইসা চুইসা খাইছেন, রক্ত চোষার মতো খাইছেন, খাইয়া 28 লক্ষ কোটি টাকা নিয়ে পালাইছেন। আর কত খাবেন? আর কত খাইলে আসলে আপনি ক্ষান্ত দেবেন? একটু বলবেন, জানাবেন যে আমার এইটা দরকার এখন। মানে কিসে আপনার পেট ভরবে? আপনার বাপের হত্যাকারীদেরকে জবাই করে মারছেন, বুকের উপরে পাড়া দিয়ে নাকি জবাই করে মারছেন, শেষ তো। বাপের হত্যাকারীদের বিচার করা হয়েছে তো, এরপরে কি? পালাইছেন কেন আপনি? আপনি যদি অপরাধী না হয়ে থাকেন, আপনি পালাইছেন কেন? পালাইছেন তো পালাইছেন, আবার ঘুরে তাকাইতেছেন কেন? ওই দিন যদি বঙ্গভবনে ছাত্ররা আপনাকে পাইতো, উফ, কল্পনাও করতে পারতেছি না, ম্যাসাকার করতো আপনাদের। আর কয়দিন বাঁচবেন? আর কয়দিন? পরপারের ভয় নাই, মরতে হবে না? কিছু ভালো, কিছু সৎ, কিছু সুনাম নিয়ে মরেন, যে না লোকটা মরার পরে যেন মানুষ বলে লোকটা ভালো ছিল, মরার পরে মানুষ যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, মরার পরে যেন মানুষ না বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, এইভাবে মানে আমাদের দেশের মানুষ এতটা সচেতন, এতটা ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করছে, এটা আমাকে অবাক করে। এখনো পর্যন্ত দেশের মানুষের ভিতরে ধৈর্য অবশিষ্ট আছে। সেই ধৈর্যের বাঁধ ভাঙলে কি হইতে পারে আপনি তো একবার দেখছেন, তাই না? নিজে দেশের বাইরে থেকে নিজের কর্মীদেরকে লেলায় দিচ্ছেন এই অপকর্মগুলো করার জন্য, এবং সেই কর্মীগুলোও কিন্তু বিপদে পড়তেছে। ধরা খাওয়ার পরে বিপদে পড়বে না? শেষ তো। এই চন্দন কি আর জীবনে জেল থেকে বেরোতে পারবে? হয়তো চন্দন রে একটা বলছেন যে সারা জীবন তো একদল থাকে না ক্ষমতায়, আমি 15 বছর থাকছি, 15 বছরে তো আমি ভাবি না এই ক্ষমতা ছাড়বো, তো ঠিকই আর এক সরকারও আসবে, 15 বছর কেন 20 বছর থাক, তারপর হইলেও তো তার ক্ষমতা ছাড়তে হবে। সেই আশায় বসে রয়েছেন, আর আপনি যে 20 বছর বেঁচে থাকবেন সেটার গ্যারান্টি কার জন্য এগুলো করছেন? আপনার পাপের বিন্দু মাত্র দায় আপনার সন্তানরা নিবে না। যখন পরপারে জিজ্ঞেস করা হবে, পরপারে যখন জানতে চাওয়া হবে যে এগুলো কেন করছেন, আর আপনি বলবেন আমি আমার সন্তানদের করছি, আর আপনার সন্তানরা বলবে যে আমরা তো বলি নাই তোমার এগুলা করতে, তুমি করছো কেন? কারণ ধুগো, রামের সুমতি হোক, আপনার মাথায় সুবুদ্ধি আসুক, আপনার পাগলামি বন্ধ হোক। আপনি যদি দেশের ভালো চান তাহলে যেখানে আশ্রয় আছেন আপনি সেখানে ঘুমান, শান্তিতে ঘুমান, খাওয়া দাওয়া করেন, ঘোরাফেরা করেন, এদিকে আর টাকায় আন না। যা করছেন, যা করে দিয়ে গেছেন, এই ক্ষত কাটিয়ে উঠতে যে কত বছর লাগবে তার হিসেব নেই। আপনাকে এমনিতেই মানুষ আজীবন মনে রাখবে। আপনার যে কর্মকাণ্ড আপনি করে গেছেন, ইতিহাসের পাতায় সেগুলো লেখা আছে। এই জাতি কেন, এরপরে আরো যত জাতি আসবে সবাই আপনার কথা স্মরণ করবে। এইরকম একজন শাসক ছিল যে রাস্তায় দিনে দুপুরে সংখ্যালঘুদের কুপায়া হত্যা করছে, আর সেই সংখ্যালঘু তাকে আশ্রয় দিছে। রাস্তায় দিনে দুপুরে হিন্দু কুপায়া মারছে, সেই হিন্দুই তাকে আশ্রয় দিছে। কোন স্বার্থে? কি স্বার্থে? মানুষ এগুলো বোঝে না? বোঝে। মানুষ এখন অনেক সচেতন, আর মানুষকে বুঝ দিতে পারবেন না, এটা লামসাম বলে আর মানুষকে বুঝতে পারবেন না। যেখানে আছেন ওখানে
ভালো থাকেন, যে কয়দিন বাঁচবেন আল্লাহ বিল্লাহ করেন, ঠিক আছে? আর নিজে যা করছেন সেগুলোর জন্য মাফ চান, তওবা করেন।